সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে শুরু করছি অনার্স তৃতীয় বর্ষ নন মেজর ক্লাস রসায়ন 2। আমি পড়াচ্ছিলাম রাসায়নিক বিক্রিয়ার হার এই চ্যাপ্টারটি। তো আমরা প্রিভিয়াস ক্লাসের পরবর্তী অবস্থা থেকে আমরা করব। আমি একটি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন দেখা যাচ্ছে তোমরা বলো। আমরা গত ক্লাসে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য করেছিলাম, তোমাদের হয়তো খেয়াল থাকবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, গত ক্লাসে আমরা পড়েছিলাম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য। আমি একটু রিক্যাপ করি, তোমরা একটু মনে আনার চেষ্টা করো। এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য। আমি বলেছিলাম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একটা নির্দিষ্ট অংশ সম্পন্ন হওয়ার যে প্রয়োজনীয় সময়, সেটা বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাত। কটা বাজে? সবাই বিরক্ত করতেছে। তারপর দ্বিতীয় যেই বৈশিষ্ট্য, সেটা বলেছিলাম যে দুটি ভিন্ন বিক্রিয়ক সম্পন্ন যদি দ্বিতীয় ক্রম বিক্রিয়া হয়, সেক্ষেত্রে তখনই সেটা প্রথম ক্রমের মতো হবে যদি সিস্টেমে কোনো একটা বিক্রিয়ক অপর আরেকটা বিক্রিয়কের চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে। এবং তৃতীয় সেটা হচ্ছে হার ধ্রুবকের একক বলেছিলাম, সেটা হচ্ছে লিটার পার মোল পার সেকেন্ড। আমরা আজকে পড়ব বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা কিরকম প্রভাব ফেলে। তো বিক্রিয়া আমরা নিশ্চয়ই জানি, অনেক আগে থেকে জানি, বিক্রিয়ার হারের উপর একটা প্রভাব রয়েছে। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার একটি প্রভাব রয়েছে। এখন একটি প্রভাব রয়েছে, এখন কি ধরনের প্রভাব কাজ করে তোমরা কি কেউ বলতে পারবে? কি ধরনের প্রভাব কাজ করে? অর্থাৎ বিক্রিয়ার হার বাড়ে না কমে? তাপমাত্রা কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব রয়েছে। মনে করো কিছু বিক্রিয়া আছে, যে বিক্রিয়াটায় যদি আমি তাপমাত্রা বাড়াই, এটা কয়েক গুণ বেড়ে যায়। এটার বিক্রিয়ার হার অর্থাৎ খুব দ্রুত বিক্রিয়া সম্পন্ন হয়। যদি বিক্রিয়ায় আমরা তাপমাত্রা বা যদি এখানে তাপ না দেয়া হয়, সেক্ষেত্রে বিক্রিয়াটি সেক্ষেত্রে বিক্রিয়াটি আহ দেরিতে সম্পন্ন হয়। তো আমরা দেখবো যে বিক্রিয়ার হারের উপর কি ধরনের তাপমাত্রা প্রভাব রয়েছে। একটা ইকুয়েশন আমি একটা একটা সূত্র দেখা যাচ্ছে এখানে, যে একটা বিক্রিয়ার হার, সেটা কার সমানুপাতিক ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এটা হচ্ছে একটি সূত্র। এখানে আমরা কিছু টার্ম দেখতে পাচ্ছি, যেমন ই এ কিন্তু একসাথে ই আর ছোট হাতের এ, সেটা হচ্ছে একই সাথে লিখতে হবে। ই হচ্ছে নর্মাল লেটার, এ হচ্ছে তার সাবস্ক্রিপ্ট, মানে নিচে লেখা। হ্যাঁ, ই এ বলতে বোঝাচ্ছে সক্রিয় শক্তি।
ই এর বলতে বোঝাচ্ছে সক্রিয়ণ শক্তি। আর যেটা রয়েছে আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, যেটা আমরা ভ্যালু জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে এক্ষেত্রে এইটাকে যদি আমরা দেখি, যে বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস টি এ বাই আর টি। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে স্থির তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে বিক্রিয়ার যে হার হয় সেটা বেগ ধ্রুবকের সমানুপাতিক। বেগ ধ্রুবকের সমানুপাতিক মানে বিক্রিয়ার হারটা হচ্ছে বেগ ধ্রুবকের সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার হারের পরিবর্তে আমরা সেখানে বেগ ধ্রুবক মানে কে লিখতে পারি। কে ইজ প্রপোর্শনাল টু বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস টি এ বাই আর। সেক্ষেত্রে আমরা যখন সমান সমান লিখবো, যখন সমান সমান দিলাম তখন একটা আলাদা একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে এ। তাহলে কি আসতেছে, মূল সমীকরণটা কি আসছিল, কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস টি এ বাই আর টি। তাহলে এটা হচ্ছে তাপমাত্রার আচ্ছা, এটা একটা সমীকরণ। এই সমীকরণটা কে বলা হবে আরেনিয়াস সমীকরণ। এই সমীকরণটাকে কি বলা হয়, আরেনিয়াস সমীকরণ। এবং এই সমীকরণের যে কে কে বলতে বোঝাচ্ছে এখানে বেগ বা হার, সেটা হচ্ছে বেগ বা হার। আর এ যে আছে সেই এটা হচ্ছে আরেনিয়াস ফ্যাক্টর। তাহলে বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রার প্রভাবটা বলার ক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা কেন বললাম, কারণ এই ইকুয়েশনটার সাথে সম্পর্ক দেখা হয় যে টি তাপমাত্রার একটা সম্পর্ক আছে, আর এখানে বেগ ধ্রুবকের একটা সম্পর্ক আছে। তাহলে বেগ ধ্রুবক দিয়েই তো আমরা বুঝতে পারবো যে বিক্রিয়াটি দ্রুত হচ্ছে নাকি ধীরে হচ্ছে। আর এখানে যেহেতু টি এর সাথে সম্পর্ক আছে, টি সমীকরণে উপস্থিত, তার মানে টি এর সাথে সম্পর্ক আছে, মানে বিক্রিয়ার হার এর সাথে তাপমাত্রার একটা প্রভাব রয়েছে। এই সমীকরণ দ্বারাই বোঝা যায়। তাহলে যদি তোমাকে বলে যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার কি প্রভাব আছে, সেটা কিভাবে ব্যাখ্যা করতে হবে, এইভাবে এই ইকুয়েশন দিয়ে বা এই সমীকরণ দ্বারা বোঝা যায়। কারণ এখানে কে আছে আর টি আছে, তার মানে বিক্রিয়ার বেগ বা হার সেটা হচ্ছে তাপমাত্রার সাথে একটা রিলেশন আছে। এই সমীকরণ তাই প্রকাশ করে। আমরা এখন এর সাথে এইটা দেখে, এই সমীকরণটা দেখে যে জিনিসগুলো আমরা বুঝবো, সেটা হচ্ছে এক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ক অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ক অণুসমূহের গতিবেগ বৃদ্ধি পায়। গতিবেগ অর্থাৎ যেই যে সকল অণু বিক্রিয়া করবে তাদের গতিবেগ বৃদ্ধি পাবে। যদি গতিবেগ বৃদ্ধি পায় তার মানে সংঘর্ষ, তাদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ বাড়বে, তাই তো? আরেকটা জিনিস কি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আরেকটা জিনিস হয়, বিক্রিয়ার কোন সময়ের মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়, যেটা আমি বললাম। যদি গতিবেগ বৃদ্ধি পায় তাহলে তো সংঘর্ষ বৃদ্ধি পাবে। মনে করো এই একটা রুম, সেই রুমে মনে করো 5 জন। তাহলে এখন তাপমাত্রা বৃদ্ধি পেলে এই পাঁচটা অণুর গতিবেগ বৃদ্ধি পেল। তাহলে একজন যদি এক কোনায় থাকে, আরেকজন যদি আরেক কোনায় থাকে, তাহলে কত তাড়াতাড়ি সংঘর্ষ হবে না? যদি গতিবেগ বৃদ্ধি পেয়ে যায় খুব তাড়াতাড়ি সংঘর্ষ হবে, তার মানে সংঘর্ষের হারটাও বৃদ্ধি পাবে। এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আরেকটা ঘটনা ঘটে, যেহেতু এরা শক্তি অর্জন করে, তার মানে একটা বিক্রিয়া ঘটানোর জন্য যে পরিমাণ সক্রিয়ণ শক্তি লাগে সেই প্রয়োজনীয় শক্তি অর্জন করে। এই প্রয়োজনীয় শক্তি অর্জন না করলে বিক্রিয়া হবে না। তো তাপমাত্রা বৃদ্ধি হলে ঘটনাটা কি ঘটে, বেশি পরিমাণ অণু, মনে করে 100টা অণু আছে, 100-র মধ্যে 80টা অণু কি হলো, প্রয়োজনীয় সক্রিয় শক্তি লাভ করলো। এটা হচ্ছে তাহলে কি হয়, অধিকতর অণু প্রয়োজনীয় সক্রিয় শক্তি লাভ করে। আর এমনি যদি তাপমাত্রা কম থাকতো তাহলে 100 অণুর মধ্যে দেখা যেত যে 20টা অণু হয়তোবা সেই সক্রিয় শক্তি লাভ করছে, তার মানে 20টা অণু বিক্রিয়া করবে। আর যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন অধিক পরিমাণ অণু সক্রিয় শক্তি লাভ করবে, যে কারণে অধিক পরিমাণ বিক্রিয়া মানে উৎপাদে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব কি বুঝতে পেরেছ, এবং তাপমাত্রা বৃদ্ধি
বৃদ্ধির সাথে সাথে কি কি ঘটনা ঘটে? আমি অ্যান্সার চাচ্ছি, জিজ্ঞেস করবো। হ্যাঁ, এখানে কে? রাবেয়া বসরে, বলো, বুঝতে কে? পেরেছো? রাবিয়া স্যার নাকি বসরি, ওয়েট? ফিজিক্স, শুনতে পাচ্ছ? আজাদ হোসেন, ফিজিক্স, জি স্যার, শুনতে পাচ্ছ? কয়েকজন ওয়েটিং ঢোকার জন্য আজাদ হোসেন, বলতে। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, বলো তো দেখি, আমরা যে কোন ইকুয়েশনটা দেখিয়েছি, ইকুয়েশনটা মনে আছে তোমার? আরএনএস সমীকরণটা কি মনে আছে? আরহেনিয়াসের সমীকরণ। এই যে একটু আগে যে বললাম, আমি দেখো আরেকবার দেখে নাও, যাদের মনে নাই আরেকবার দেখো, আমি ধরবো, হ্যাঁ। এই হচ্ছে, এটা হচ্ছে আরএনএস সমীকরণ, সেটা হচ্ছে কে ইকুয়ালস টু এ, এই যে এটা হচ্ছে আরএনএস সমীকরণ, সেটা হচ্ছে কি, কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। মনে রাখতে হবে এই সমীকরণটা, হ্যাঁ। এটা হচ্ছে আরএনএস সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা বুঝবো যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে। ওকে, আচ্ছা। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এই সমীকরণের সাথে রিলেটেড, এই সমীকরণ থেকে কোনো কিছু কিছু আহ, কথা বলতে পারি, কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ক অণুর গতি বৃদ্ধি পায়, একটা। দ্বিতীয়টা হচ্ছে, যেহেতু গতি বৃদ্ধি পায় তাদের সংঘর্ষের হারও বৃদ্ধি পায়, বিক্রিয়ক অণু সমূহের মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পায়, এবং অধিকতর অণু বিক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি সেটি লাভ করে। এই হচ্ছে তিনটা বৈশিষ্ট্য এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, একজন চ্যাট বক্সে লিখেছো মডার্ন ডিপার্টমেন্ট স্টুডেন্ট ওয়েট করছে, ক্লাসে জয়েন করতে পারছে না। আচ্ছা, এখন আমি প্রায় 10 মিনিট হয়ে গেল, তারপর তোমরা ক্লাস করতে চাও, ঢুকতে চাও, ওই সময় আমার এখানে ক্লাস নিতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, বারবার নোটিফিকেশন আসে যে অমুককে ঢুকতে যাচ্ছে, তমুক ঢুকতে যাচ্ছে, এটা আসলে ঠিক না। এবং কিছু ছেলে পেলে আছে, এই যে আমি যেমন রাহাত, শুনতে পাচ্ছ? জুলজি 534, হ্যাঁ জি স্যার। তোমাকে, তুমি এইভাবে করে লিখেছো কেন? তোমাকে বলেছিলাম, তোমাকে সবাইকে বলেছিলাম আর কি, বেশিরভাগই করেছো, কিন্তু দুই একজন বাদে। সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে দিবে, তারপর তোমার নাম না দিবে, তারপর ডিপার্টমেন্ট দিবে, হ্যাঁ। স্যার, আপনি যেদিন বলছিলেন আমি ওইদিন পিসিতে ক্লাস করতেছিলাম, তো ওইদিন স্যার পিসিতে করছিলাম, ফোনে করা হয় ও নাই। আচ্ছা আচ্ছা, স্যার আচ্ছা, আমি ফোনে চেঞ্জ একটু করে করে নিও, দিচ্ছি। হ্যাঁ। তারপরে যে মিম জি স্যার। জান্নাত, হাসান 2H, হাসান 2H কে, এই যে তোমরা একটু এভাবে করে জয়েন করে নিও, হ্যাঁ, আদারওয়াইজ সমস্যা হয় না। স্যার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, বলো। বলছি আপনার এই রেকর্ড ক্লাসগুলো পরবর্তীতে কোথায় পাওয়া যায়? মানে মাঝে মাঝে নেটের সমস্যার জন্য হয়তো ঢুকে আচ্ছা, বের হয়ে যায় আর ঢুকতে পারি না। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সেকেন্ড ইয়ারের যে নন মেজর যেটা, সেটা আমি রেকর্ডিংটা কখনো দেইনি। তুমি দিবে, দেখবে, তোমরা এখন থেকে দেখবে হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রির পেজ আছে, গ্রুপ না পেজ। গ্রুপে তোমরা ঢুকতে পারবে না, কারণ এটা তো শুধু ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রির ইন্টারনাল স্টুডেন্টদের জন্য। কিন্তু ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি যেটা হচ্ছে পেজ আছে, সেই পেজে আমি দিয়ে দিব, হ্যাঁ, সেখান থেকে দেখবে। আচ্ছা, জি স্যার। থ্যাংক ইউ। তাহলে এখন আহ, সবার জন্য ওপেন করে দিই। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে, এবং প্রভাবটা কি আহ, সেই সংশ্লিষ্ট সমীকরণ, এবং এই সমীকরণ সংশ্লিষ্ট যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আমি এখানে বলবো। আচ্ছা, এখন আমরা দেখবো সক্রিয় শক্তি জিনিসটা কি। আমি জানি যে অনেকেই সক্রিয় শক্তি জিনিসটা কি সেটা জানো, কারণ এটা এইচএসসি লেভেলেও ছিল, সক্রিয় শক্তি সম্পর্কে বর্ণনা ছিল। তোমরা কি কেউ বলতে পারবে যে সক্রিয় শক্তি কি? যতটুকু পারো বা যতটুকু আইডিয়া আছে, সেই আইডিয়া অনুযায়ী যে কেউ বলতে পারো সক্রিয় শক্তি কি? এনিওয়ান, বলো।
রিজওয়ানা চৌধুরী বোটানির, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? সবুজ আহমেদ জুওলজি, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ কেউ? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন তো সবাই শুনতে পাচ্ছ। আচ্ছা, এখন তাহলে আমি জিজ্ঞাসা করেছি তাকে, কেউ তো জবাব দেয় না। ফিজিক্সের রাবেয়া বসরি, শুনতে পাচ্ছ? তোমরা কি কেউ এই সক্রিয় শক্তি সম্পর্কে অবগত না? মানে সক্রিয় শক্তি সম্পর্কে জানো না? স্যার মোটামুটি জানি, কিন্তু স্যার ভালো আচ্ছা, করে বলতে মুবাশশিরা, আচ্ছা তুমিই বলো। এখানে আমি তো একটা পিকচার দিয়ে দিয়েছি, ঠিক না? পিকচার দেখে কি বোঝা যাচ্ছে? জাস্ট আমি বলতেছি যে পিকচারকে, এই ফটোটাকে জাস্ট আমার কাছে বর্ণনা করো। এই ফটোটা এরকম, ফটোটা দেখে কি বুঝতেছো? তোমাদের একটা কাজ, স্যার এটা হচ্ছে, না না, তোমাদের কোনো বিক্রিয়ার কোনো বিক্রিয়ার হচ্ছে ওয়েট 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 মুবাশশিরা ওয়েট। সবার জন্যই এটা হচ্ছে কুইজ জাতীয় একটা প্রশ্ন। সেটা হচ্ছে, এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, সেই পিকচার দেখে তোমরা কি বুঝতেছো? আমি যে কাউকে জিজ্ঞাসা করবো, মুবাশশির এখন স্যার বলবো। না না, আমি যে কাউকে জিজ্ঞাসা করবো, তোমরা সবাই চিন্তা করো, সেটা বলেছো। ঠিক আছে। এখন মুবাশশিরা বলো। স্যার হচ্ছে কোনো বিক্রিয়ার হচ্ছে মানে বিক্রিয়কটা হচ্ছে আম, তার শক্তির মানে সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তিটা আর কি অর্জন করলে আম, বিক্রিয়াটা আর কি উপযুক্ত হয় বিক্রিয়াটা আচ্ছা মানে জন্য মানে পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য উপযুক্ত হয়, আচ্ছা আচ্ছা সেটা অর্জন শক্তি। আচ্ছা, আর কেউ বলতে চাও? ওকে গুড। আর কেউ বলতে চাও? আমি ধরি। আচ্ছা, নাফিসাত আঞ্জুম, ম্যাথমেটিক্স। বুঝলাম না, সবাইকে বললে কি সবাই পালিয়ে যায় নাকি? এটা কে? রাশেদুল, তুমি কিছু বলবে? স্যার, হ্যাঁ বলো। বলতে চাচ্ছিলাম কোনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার জন্য হ্যাঁ তাকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয়, হ্যাঁ, আর সেটাই হলো সক্রিয়ণ শক্তি। সক্রিয়। ওকে গুড। জি আচ্ছা, স্যার এটাই। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, সবারই হচ্ছে, কিন্তু অনেকে আছে যে তারা শাই ফিল করো দেখে অ্যান্সার করছো না। অ্যান্সার করতে হবে, অ্যান্সার করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো। আমি এখন বলি, তোমাদের কারো কিছু বলার থাকলে আমাকে বলতে পারো। এখন দেখো, এটা হচ্ছে এনার্জি, এই ওয়াই অ্যাক্সিসে আমরা এনার্জি দিচ্ছি, আর এই পাশে হচ্ছে রিয়াকশন, এর গতি। এই হচ্ছে রিয়াক্টেন্স, মানে হচ্ছে বিক্রিয়ক ছিল এখানে, আর উৎপাদ হচ্ছে এখানে। তাহলে যে কেউ বলতে পারে যে রিয়াক্টেন্স এখানে বিক্রিয়া হবে, ওই সরাসরি এখানে, এটা তো শক্তি আরো কমে যাচ্ছে, তাহলে এটা স্টেবল। একটা কথা খেয়াল রাখবে তোমরা সব সময়, যে একটি একটি যৌগের শক্তি যত কম হবে তত বেশি স্থিতিশীল হবে, তত বেশি স্টেবল হবে। মনে থাকবে যে একটি বিক্রিয়ার যত বেশি শক্তি, একটি যৌগের যত শক্তি কম হবে, সেই যৌগগুলো তত বেশি স্থিতিশীল হবে। তার মানে এখানে রিঅ্যাকট্যান্টস এর গতি শক্তি বেশি, আর প্রোডাক্টের শক্তি কম। তাহলে কি বলা যায়? এই প্রোডাক্ট, সেটা হচ্ছে বেশি স্থিতিশীল। তাহলে তো সরাসরি এখান থেকে সরাসরি এখানে আসার কথা, তাই না? এখানে আসলে এই ঘটনাটা ঘটলে, ঘটনাটা আসলে কিরকম ঘটবে? ঘটনাটা হবে এইরকম, যে কোনো বিক্রিয়া ঘটাইতে হবে না, এমনি এমনি বিক্রিয়া হয়ে যাবে যেত সবকিছু। যাদের শক্তির যেই যৌগের শক্তি কম, সেখানে স্থিতিশীল যৌগে সহজেই পরিণত হতো, কিন্তু আসলে সেই ঘটনাটা ঘটে না। মনে করো একটা পাহাড় আছে, এখানে একটা পাহাড়, এই হচ্ছে একটা পাহাড়, এই পাশে পানি আছে,
আমাদের যেমন এই যে পাহাড়ে যেমন পানির লেক দেখি, এখানে মনে করো রিঅ্যাক্টরের এখানে পানি আছে, আর এই পাশে হচ্ছে পাহাড়ের নিচে এই অংশটুকু। তো এখন এই পানি যদি এদিক দিয়ে আমি একটা নালা করে দিতাম, কিংবা এই পাহাড়টা যদি না থাকতো, তাহলে কি ঘটনা করতো? এই পানিগুলো সরাসরি এখানে নিচে চলে আসতো, তাই তো? পানিগুলো সরাসরি এদিক দিয়ে নিচে চলে আসতো। আচ্ছা, জি স্যার। কিন্তু পাহাড় থাকার কারণে এটা যতই উপরে থাকুক না কেন নিচে আসতে পারতেছে না। তাহলে এই পানিকে যদি নিচে আসতে হয়, তাহলে এই এতটুকু শক্তি অতিক্রম, মানে এই এতটুকু বাধা পাহাড় পাড়ি দিয়ে তারপর আসতে হবে, তাই তো? এইটা পাড়ি দিয়ে তারপর আসতে হবে। তাহলে এখন যদি, তার মানে কি, আমার যদি এই বিক্রিয়াটা হতে হয়, তাহলে এই রিঅ্যাক্ট্যান্টের এখানে ছিল রিঅ্যাক্ট্যান্টের শক্তি ছিল এখানে, এতটুকু শক্তি আমাকে অর্জন করতে হবে, এতটুকু শক্তি অর্জন করতে হবে। এটা হচ্ছে সক্রিয় অংশ, এই এতটুকুই হচ্ছে সক্রিয় অংশ। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন এরকম শুধু এরকম না, এমন হতে পারে যে রিঅ্যাক্ট্যান্টস এখানে, সক্রিয় শক্তি এখানে গিয়ে এখানে প্রোডাক্ট হয়ে গেল, এটাও হতে পারে। হ্যাঁ, যেগুলো তাপ বা হারি বিক্রিয়া, সেগুলোর ক্ষেত্রে এরকম হতে পারে, সমস্যা নেই। কিন্তু এতটুকুই হচ্ছে, মানে রিঅ্যাক্ট্যান্টের শক্তি থেকে যতটুকু শক্তি তার অর্জন করতে হয়, সেই ততটুকু শক্তি হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। ওকে, এখানে কি কারো কোনো ডাউট আছে বা কোনো কিছু বুঝতে সমস্যা আছে? না স্যার। আচ্ছা, বইয়ের মধ্যে বইয়ে একটু কঠিন করে সক্রিয় শক্তির দেয়া থাকতে পারে, সংজ্ঞা দেয়া থাকতে পারে, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে এটা, যে একটা বিক্রিয়ক মিউট করো ওকে। আচ্ছা, একটি বিক্রিয়ক তার বিক্রিয়া সম্পন্ন করতে হলে যে পরিমাণ শক্তির প্রয়োজন, মানে বিক্রিয়া অর্জন করার যে উপযুক্ত, সেই উপযুক্ত হওয়ার ক্ষেত্রে যতটুকু শক্তি অর্জন করে, সেটাই হচ্ছে সক্রিয় শক্তি। আচ্ছা, ওকে, তারপর আমরা আসবো এই বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আছে। বিক্রিয়ার হারের উপর যে শুধু তাপমাত্রার প্রভাব তা না, কিন্তু আমরা তাপমাত্রার প্রভাবটা বললাম এইভাবে, ওই যে আরএনএস সমীকরণ দিয়ে বুঝালাম, কিন্তু বিক্রিয়ার হারের উপর এছাড়াও আরো অনেক ধরনের নিয়ামক আছে, ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো এর উপর ইফেক্ট করে। একটা হচ্ছে বিক্রিয়ার প্রকৃতি, বিক্রিয়কের ঘনমাত্রা, তাপমাত্রা যেটা আমরা একটু আগে বলেছি, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রভাবক, আলোর উপস্থিতি, চাপের প্রভাব। এই কয়টা হলো 7টা। এই 7টি নিয়ামকের উপর বিক্রিয়ার হার মোটামুটি ভাবে নির্ভর করে। আমরা এই বিভিন্ন নিয়ামক গুলো সম্পর্কে একটু ডিটেলস জানবো, জাস্ট তোমাদের সাথে আলোচনা করব, হ্যাঁ, যাতে তোমাদের এগুলো মনে থাকে। প্রথমটা হচ্ছে বিক্রিয়ার প্রকৃতি। বিক্রিয়ার প্রকৃতি মানে কি, যে বিক্রিয়াটা কিরকম হবে, স্লো হবে না ফাস্ট হচ্ছে, কেন হচ্ছে? দেখো, এই একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় খুব দ্রুত, কি ধরনের বিক্রিয়া হচ্ছে, কি বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়ার উপর নির্ভর করে। যেমন এটা হচ্ছে একটা স্টার্চ বা সেলুলোজ জাতীয় পদার্থ, যেটাকে আমরা যদি হাইড্রোলাইসিস করি, সেই হাইড্রোলাইসিসের ক্ষেত্রে আস্তে আস্তে করে, মনে করো ভাত থেকে গ্লুকোজ তৈরি হয়, বা রাইস থেকে গ্লুকোজ তৈরি হয়, আটা থেকে গ্লুকোজ তৈরি হয়, সেইটা হয় খুব স্লো প্রসেসে। এটাকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়, এটা হচ্ছে খুব স্লো। কিন্তু আরেকটা বিক্রিয়া দেখো, এটা হচ্ছে একটা এস্টার, এটা হচ্ছে একটি এস্টার। হ্যাঁ, এই এস্টারের ক্ষেত্রে এটা হচ্ছে মিথাইল ইথানয়েট। এই ক্ষেত্রে এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, খুব দ্রুত এই বিক্রিয়াটা হচ্ছে, যেটা হচ্ছে খুব ফাস্ট বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার প্রকৃতি এটাও খুবই ইম্পর্টেন্ট, বিক্রিয়ার প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি বলি বিক্রিয়ক যেই জিনিসটা নিয়ামক, সেটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। ঘনমাত্রা কিভাবে নির্ভর করে দেখো, আমরা সেটা কিভাবে প্রমাণ পাবো। সোডিয়াম থায়োসালফেট এর
এটার সাথে যদি আমরা HCl বিক্রিয়া করাই, HCl বিক্রিয়া করুক, বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড এবং সালফার নিচে তলানি হিসেবে পড়বে, জমা পড়বে, পানি, সালফার ডাইঅক্সাইড। এখন এটা আমরা বিক্রিয়কের ঘনমাত্রার উপর যে নির্ভর করে সেটা বুঝবো কিভাবে বা এটা প্রমাণ করব কিভাবে, সেটা প্রমাণ করা হয় কিভাবে, মনে করো এইখানে কয়েকটা আমরা টেস্ট টিউব নিলাম। ওকে, সোডিয়াম থায়োসালফেটের এখানে ঘনমাত্রা দিলাম মনে করো 0.1, এটা দিলাম 0.2, এটা দিলাম 0.3, এটা দিলাম 0.5 দিলাম, এটা যাও এটা হচ্ছে 1.0। এই মোলারিটির সোডিয়াম থায়োসালফেট দিয়ে আমরা প্রত্যেকটা এই যে এই টেস্ট টিউব ভরাট করলাম। আর একই রকম ঘনমাত্রা মানে হচ্ছে মনে করো 1 মোলার দিলাম ঘনমাত্রা, প্রত্যেকটা টেস্ট টিউবে আমরা 1 মোলার HCl দিব, প্রত্যেকটা টেস্ট টিউবে 1 মোলার HCl দিব। তাহলে ঘনমাত্রাটা কার চেঞ্জ হলো? সোডিয়াম থায়োসালফেটের চেঞ্জ অবস্থায় আছে, অর্থাৎ এটা 0.1 মোলার, এটা 0.2, এটা 0.5, এটা 1। এখন যখন ঢালবো তখন দেখবো যে সবার প্রথমে নিচে যেহেতু সালফারের তলানি জমবে, নিচে একটা সাদা কাগজে ক্রস চিহ্ন রাখবো, তার উপরে যদি এই টেস্ট একটা বিকার রাখি, বিকারের উপর তখন দেখা যাবে এই ক্রস চিহ্নটা আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে, মানে আর দেখা যাচ্ছে না, দেখা যাবে খুব দ্রুত হচ্ছে এই ঘটনাটা, মানে দ্রুত ভ্যানিশ হচ্ছে কোথায়, এই 1 মোলার যেটা অর্থাৎ সবার ডান পাশে এটার ক্ষেত্রে, এই 1 মোলার যেটা এটার ক্ষেত্রে খুব দ্রুত কি হয়ে যাচ্ছে, ওই ক্রস চিহ্নটা আর দেখা যাচ্ছে না। তারপরে 0.1, 0.5 মোলার, তারপর 0.2 মোলার আস্তে আস্তে করে মিলে যাচ্ছে, তারপর 0.1 মোলার। তার মানে বোঝা যাচ্ছে কি, যত ঘনমাত্রা বেশি থাকবে তত দ্রুত বিক্রিয়া করছে। এটা শুধু সোডিয়াম থায়োসালফেটের বেলায় না, যদি আমরা HCl এর ক্ষেত্রে করি যে HCl এর ঘনমাত্রা চেঞ্জ করে দিব, একই ঘটনা ঘটবে। অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়া তত দ্রুত হবে, বিক্রিয়ার হারটা তত বেশি হবে। এখানে কারো কোনো সমস্যা আছে? একটুখানি ওয়েট করো। হ্যাঁ, কারো সমস্যা থাকলে তোমরা আনমিউট হয়ে কথা বলতে পারো। এই আমার এটা 5 মিনিট পরে আরে 5 মিনিট পরে আমি শেষ হয়ে যাচ্ছে আমার ক্লাস। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এখানে? না স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গুড। আমরা এই ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি, কারণ এই ক্লাস আর 5 মিনিট আছে, 5 মিনিট পরে শেষ করে দিব, আগামী ক্লাসে বাকিগুলো দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা এই জিনিসটা কিন্তু আগেই বলেছিলাম, এই যে অ্যারেনিয়াস সমীকরণ, এই সমীকরণ অনুযায়ী তো বলেছিলাম যে যে কি কি ইসের উপর নির্ভরশীল, এগুলো তাপমাত্রাটা আমার আলোচনা করা হয়েছে গত কিছুক্ষণ আগে। আমরা এখন আসবো বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা আজকে এতটুকু পর্যন্ত দিয়ে শেষ করব। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি এবং কিভাবে এটা বিক্রিয়ার হারের উপর প্রভাব ফেলে, তোমরা কি কেউ বলতে পারবে যে পৃষ্ঠতলের উপর ক্ষেত্রফলের উপর প্রভাব কিরকম আছে? আমি সহজে বলি, মনে করো একটা ইটের কয়টা তল? 6টা তল, ঠিক না? এখন আমি যদি 6টা তল কতখানি, এই পাশে মনে করো যে এই দৈর্ঘ্য বরাবর 2 ধরো 2 না বলো 20 সেন্টিমিটার স্কোয়ার ধরো, তাহলে এটা ওই পাশেও আছে 20 সেন্টিমিটার স্কোয়ার, 40 সেন্টিমিটার স্কোয়ার, আবার এক পৃষ্ঠে আছে মনে করো যে 30 সেন্টিমিটার স্কোয়ার। এভাবে করে সব যোগ করলে যত ক্ষেত্রফল হবে, কিন্তু ইটটাকে যদি আমরা ভেঙে ফেলি মাঝখানে, তাহলে ক্ষেত্রফল কি হবে, বাড়বে না কমবে? খেয়াল করো, মাঝখানে ভাঙার কারণে ক্ষেত্রফল কিন্তু বেশি হয়ে গেল, কারণ একটা পৃষ্ঠ বাড়লো। আমার কথা বুঝতে পেরেছো? আরেকবার স্যার। একটা ইটের যতটুকু দৈর্ঘ্য ক্ষেত্রফল, মানে চারপাশে যতটুকু ক্ষেত্রফল, আমি যদি ইটটাকে মাঝখানে ভাঙি তাহলে ক্ষেত্রফলটা বেড়ে যায়। খেয়াল করো, তার মানে তল বাড়ে, ক্ষেত্রফলটা তল বাড়ে, মানে বিভিন্ন জায়গায় চারপাশ থেকে যত ক্ষেত্রফল বাড়বে তত বিক্রিয়া সংঘর্ষ হওয়ার জায়গা বাড়বে। সহজ কথা, সংঘর্ষ হওয়ার জায়গা বাড়বে তত। আরো সহজে হিসাব করি, বলি,
মনে করো তোমরা যারা দেখো যারা কাঠ মিস্ত্রিরা কাঠ জোড়া লাগায়, আমি যদি অল্প একটু টাচ করাই, মানে অল্প একটু জায়গায় আমি যদি আঠা দিয়ে লাগাই, সেটা বেশি শক্তিশালী হবে নাকি আমি যদি ক্রস করে দেখা যায় যে সারফেস বাড়ায়, মানে পৃষ্ঠতল বাড়ায়, বাড়ানোর পর লাগায়, তাহলে বেশি পরিমাণে তলের সাথে আটকে থাকে, শক্তি বেড়ে যায়। অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বিক্রিয়া তত বেশি পরিমাণে হবে। মনে করে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, একটা পাথর, চোড়া পাথর, তার সাথে HCl বিক্রিয়া করলে যেইভাবে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোবে বা জলীয় বাষ্প বেরোবে, আমি যদি ওই পাথরটাকে গুঁড়া করে ছোট ছোট টুকরা করে দেই, তারপর যদি HCl দিই, তার বিক্রিয়াটা খুবই দ্রুত হবে। কারণ কি, আগে মনে করো একটা ছিল বল ছিল, বলের চারপাশে যতটুকু ক্ষেত্রফল ছিল, আমি যখন ভেঙে ফেললাম কাঁচের বলটা, হাজার হাজার মানে ক্ষেত্রফল অনেক বেড়ে গেল, চারপাশ থেকে এই HCl ঢুকতে পারলো, বিক্রিয়াটা খুব দ্রুত হবে। যে কারণে বিক্রিয়কের পৃষ্ঠতলের উপর নির্ভর করে বিক্রিয়ার হার। কথা বুঝতে পেরেছো? তো আজকে এতটুকু পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তারপর থেকে কি কি নিয়ামকের উপর নির্ভর করে, সেই নিয়ামকের পরবর্তী নিয়ামকগুলো সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার অ্যাসাইনমেন্টের বিষয়ে কিছু বলতেন একটু, মানে যারা আগে অ্যাটেন্ড হয় নাই ক্লাসে তারা কি করবে? অ্যাসাইনমেন্ট মানে বুঝলাম না, আমি তো কোনো অ্যাসাইনমেন্ট দিইনি। তুমি কি ক্লাস করেছো আগে? আমি কোনো অ্যাসাইনমেন্ট দেইনি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি কোনো অ্যাসাইনমেন্ট দেইনি। অ্যাসাইনমেন্ট কোনো স্যারই দেয় নাই। তোমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। কথা শোনো, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট জিনিসটা কি? অ্যাসেসমেন্ট হচ্ছে এই যে আমি তোমাকে পড়ালাম, মাঝে দিয়ে আমি দুই একজনকে ধরেছি তো পড়া, এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। তোমরা বুঝতে পেরেছো কিনা? যেটা হচ্ছে সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট, হচ্ছে ক্লাস অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তো এই অ্যাসেসমেন্টটা আবার হয় কি, আমি ক্লাস শেষেও নিতে পারি, সম্পূর্ণ পুরো চ্যাপ্টার শেষে যেটা অ্যাসেসমেন্ট, সেই পরীক্ষার মতো একটা অ্যাসেসমেন্ট নিতে পারি। হয়তো বা কয়েকটা প্রশ্ন দিলাম, সেই প্রশ্নগুলো তোমরা দেখলা পারো কিনা, বা আমি দেখলাম তোমরা পারো কিনা। যদি দেখো যে দেখলাম যে পেরেছো তোমরা, তার মানে হচ্ছে আমার পড়ানোটা ঠিক আছে। যদি দেখি তোমরা পারো না, তাহলে আমার পড়ানোর স্টাইল চেঞ্জ করতে হবে কিংবা অন্য কিছু করতে হবে। এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু না। সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তো ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে থাকবে। এবং এই ক্লাসটা তোমাদের ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি যে পেজ আছে, গ্রুপ না পেজে পাওয়া যাবে। হ্যাঁ, সেখান থেকে তোমরা দেখে নিও। তো ঠিক আছে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। স্যার, আমার একটা আল্লাহ কোশ্চেন হাফেজ। ছিল স্যার। হ্যাঁ, দ্রুত বলো, টাইম শেষ হয়ে যাচ্ছে, 1 মিনিট আছে। স্যার ওই কেমিস্ট্রির পেজটা না স্যার পাচ্ছি না আমি, স্যার। কেমিস্ট্রির পেজ পাচ্ছ না? জি স্যার, জি স্যার। লিখবা ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, হ্যাঁ, তাতেই হবে। জি